হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজকে 2 ডিসেম্বর এবং তোমাদের এক্সাম হয়ে গেছে। তার উপর বেস করে এক্সপেক্টেড কোশ্চেন্স তোমাদের দেওয়া হচ্ছে। দেখো, সলিনয়েড দ্বারা চৌম্বক ক্ষেত্র বৃদ্ধির ক্ষেত্রে নিচের কোনটি সত্য? তো সলিনয়েড থেকে কোশ্চেন্স কিন্তু 28 তারিখ বা 29 তারিখ আসেনি, বাট দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাস পড়তে না পড়তেই এর কোশ্চেন্সের প্যাটার্নে একটু চেঞ্জ আসছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেট থেকে কোশ্চেন্স মোটামুটি জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা টাইপের সলিনয়েড দেখতে পাচ্ছি, যদিও সলিনয়েড দেখতে একদমই এরকম হয় না, অনেক বেশি অন্য টাইপের হয়, বাট আমরা ওভারঅল এটাকে দেখাতে পারি এটা সলিনয়েড। এবং সলিনয়েডে কী হয়, ঠিক সেম যেমনটা তোমাদের দণ্ডচুম্বক বিহেভ করে, ঠিক সেম এ বিহেভ করে, যেমনটা তোমাদের দণ্ডচুম্বক বিহেভ করে তেমনভাবে কিন্তু এ বিহেভ করে, ঠিক আছে। এবং আমরা সলিনয়েডকে এইভাবে মোটামুটি আমরা করতে পারি। ওকে, সলিনয়েডের ক্ষেত্রে আমরা দেখব যে সলিনয়েডে যেরকম নর্থ থেকে চুম্বক লাইন বেরোয় অ্যান্ড সাউথ দিয়ে প্রবেশ করে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তাই নর্থ দিয়ে চুম্বক লাইন বেরোয় এবং সাউথ দিয়ে কিন্তু চুম্বক লাইন প্রবেশ করে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। নর্থ দিয়ে কিন্তু চুম্বক লাইন বেরোয়, সাউথ দিয়ে প্রবেশ করে, এটা ঘুরে আবার সাউথ দিয়ে ঢোকে, নর্থ দিয়ে বেরোয়, সাউথ দিয়ে ঢোকে, নর্থ দিয়ে বেরোয়, ঠিক আছে। আমি কি বললাম? নর্থ দিয়ে চুম্বক লাইন, সরি, নর্থ দিয়ে চুম্বক লাইন বেরোয় আর সাউথ দিয়ে ঢোকে। যদি এটা বলে থাকে তাহলে সলিড বলেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা যেটা এঁকেছি সেটা ঠিকই আছে। তো বলেছে সলিনয়েড দ্বারা চুম্বক ক্ষেত্র বৃদ্ধির ক্ষেত্রে নিচে কোনটি সত্য? দিস ইজ স্টার্ড কোশ্চেন্স, স্টার মার্কা কোশ্চেন্স। তো অ্যান্সার তোমরা সবাই জানো। পাক সংখ্যা, এর যে পাক সংখ্যা, এটা আমরা যত বাড়াবো, দেখো মনে রাখবে এখানে যে বি এর মান হয় সেটা এর নাম্বার অফ টার্নসের ওপর, বা তোমরা বলতে পারো পাতি বাংলায় পাক সংখ্যার ওপর নির্ভর করে, ঠিক আছে। পাক সংখ্যার উপর নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে? যে বি হয় সেটা কারেন্টের যে ম্যাগনিটিউড তার উপর নির্ভর করে, কারেন্ট কত বেশি তার উপর নির্ভর করে। নেক্সট আরেকটা জিনিসের উপর নির্ভর করে, এর যে কোর মেটেরিয়াল আছে, কোর মেটেরিয়াল তার উপর নির্ভর করে। আর আমরা জানি যে যে কোর মেটেরিয়াল আছে সেটাকে আমরা নর্মালি কী হিসেবে নিই? নরম লোহা, সফট আয়রন, ঠিক আছে। এটা দিয়ে কোনদিন প্রশ্ন পড়ে দেবে, দিয়ে দেবে। তো নরম লোহা বা সফট আয়রন, ঠিক আছে, সফট আয়রনকেই কিন্তু এখানে কী করা হয়, এই হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো পাক সংখ্যা বাড়ালে সলিনয়েডের ক্ষেত্রে কী হয়? চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। বি অপশন কেন ভুল? কারণ দেখো এখানে বলেছে সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের ক্ষমতা কেন্দ্রীয় উপাদানের উপর নির্ভর করে না। কেন্দ্রীয় উপাদান মানে কোর মেটেরিয়াল, এটা কিন্তু কারেক্ট নয়, অবশ্যই নির্ভর করে। নেক্সট হচ্ছে নয়েডের হবে চৌম্বক ক্ষেত্রের ক্ষমতা প্রবাহিত কারেন্টের উপর নির্ভর করে, এটাও ভুল, কারণ নির্ভর করে। নেক্সট হচ্ছে পাক সংখ্যা কমালে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, আমাদের দেখেছি পাক সংখ্যা বাড়লে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের রং হয়ে যাচ্ছে, এখানে কমালে শব্দটা আছে ওই জন্য রং, ঠিক আছে। এটা আমি বাংলা রাখতে পারিনি, প্রথম দুটো কোশ্চেন্সের বাংলা নেই, পরবর্তীকালে তোমরা সবই প্রথম দুটো কোশ্চেন্সের বাংলা আছে, ইংরাজি নেই। থার্ড কোশ্চেন্স থেকে তোমরা মোটামুটি ইংরাজি পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরেরটাতে। বলেছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি নিচের কোন জিনিসের ওপর নির্ভর করে না? রোধাঙ্ক বা রেজিস্টিভিটি নিচের কোন জিনিসের ওপর নির্ভর করে না? তোমরা সবাই জানো যে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে কিন্তু মারাত্মক পার্থক্য আছে। আমরা যদি রেজিস্টিভিটির কথা চিন্তা করি, ঠিক আছে, রেজিস্টিভিটি, ঠিক আছে, যেটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। রেজিস্টিভিটি ইকুয়াল টু কী হয়? দেখো, রোধ থেকে আসে, এটা হচ্ছে তোমাদের রোধ ইন্টু লেন্থ, রোধ ইন্টু লেন্থ বাই তোমাদের এরিয়া। বোঝাতে পারলাম? ইয়েস আর নো বলো। রোড ইন্টু লেন্থ বাই তোমাদের এরিয়া। দেখো, রেজিস্ট্যান্স তোমাদের সমানুপাতিক হয়, মানে রোধের কথা বলছি, রোধ তোমাদের সমানুপাতিক হয় কার সাথে? আমরা জানি যে লেন্থের সাথে, ঠিক আছে। আর রোধ তোমাদের ব্যস্তানুপাতিক হয় কার সাথে? আমরা জানি এরিয়ার সাথে। এই দুটোকে আমরা যখন কম্বাইন করি তখন আমরা একটা জিনিস পাই, যে রোধ সমানুপাতিক এল বাই এ। এবার যদি আমরা ইকুয়াল টু দিই, সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে যদি ইকুয়াল টু দিই, তাহলে আমাদের এখানে কি একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের এই যে রেজিস্টিভিটি, এইটাই হচ্ছে রেজিস্টিভিটি। এবার আমরা দেখতে পাই যদি আমরা রেজিস্টিভিটির মান নির্ণয় করতে চাই, তখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে রোধ ইন্টু এরিয়া বাই তোমাদের লেন্থ। আচ্ছা, এখানে আমি উল্টো লিখেছি, সরি ফর দ্যাট, রিয়েলি সরি ফর দ্যাট, উল্টো হয়ে গেছে, সরি, কিছু মনে করো না, ঠিক করে দিচ্ছি বাই চান্স। ইয়েস, তো এটা তোমাদের হবে, ওপরে থাকবে এরিয়া, নিচে থাকবে আমাদের লেন্থ, এইটা আমাদের হবে, ঠিক আছে। তো রোধ ইন্টু এরিয়া বাই লেন্থ, এটা হচ্ছে রেজিস্টিভিটির ফর্মুলা, এখান থেকে আমাদের আসে। ওকে, এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো। তোমরা হয়তো ভাববে যে আমরা রোধ স্যার মানে রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক এটা, ঠিক আছে, রোধাঙ্ক রোধের ওপর নির্ভর করে না? নির্ভর করে না। এখানে দেখে মনে হচ্ছে নির্ভর করে, বাট করে না বাস্তবে। মানটা তুমি বার করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে না।
তো পদার্থের উপাদানের ওপর নির্ভর করে করে আর কিসের ওপর নির্ভর করে, আর হচ্ছে তাপমাত্রার ওপর নির্ভর করে। এই দুটো বাদ দিয়ে রোধাঙ্ক আর কোনো কিছুর উপর নির্ভর করে না, না এর উপর নির্ভর করে। এটা কি, ধরো একটা তুমি তারকে কাটলে, তুমি দেখবে তারটাকে যদি একটু মোটা করে না, তোমার বাড়িতে তার হিসেবে খুব ছোটো হয়, সরু হয়, তারটাকে মোটা করে নিলে দেখবে তুমি এখানে একটা প্রস্থচ্ছেদ পাবে। এইটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর কাটলে যে সার্কেলটা উৎপন্ন হয় এখানে, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হয়, পাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সমান। এটা ওপর নির্ভর করে না। তারের দৈর্ঘ্য, এটাকে বলা হয় লেন্থ। ঠিক আছে, এটার উপর নির্ভর করে না, এটার উপর নির্ভর করে না। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের উপর, আর প্রস্থচ্ছেদের উপরে নির্ভর করে না, তো ব্যাসার্ধের উপর কী করে নির্ভর করবে, এর উপর নির্ভর করে না, এইগুলোর উপর নির্ভর করে। কিন্তু রোধ কিন্তু নির্ভর করে, রোধ কিন্তু লেন্থের সঙ্গে সমানুপাতিক হয়, রোধ কিন্তু এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক হয়। একটা মনে রাখবে, রোধ কিন্তু ডায়ামিটারের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। রোধ কিন্তু ডায়ামিটারের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, ব্যস্তানুপাতিক বলতেই 1/, হয়। আর রোধ কিন্তু যে আর হয়, পয়েন্ট টু বি নোটেড, যে আর হয় তারও স্কোয়ারের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে, দুটো সেম, এটা কি হয়, সেম টু সেম হয়, এটা মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্টটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, এটাও স্টার মার্কা, ইনফ্যাক্ট সবই স্টার মার্কা। কেন বলছি বুঝতে পারছো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লেন্স ইজ কারেক্ট? অবতল লেন্সে একটি মাত্রই, তোমরা যদি এটা না বুঝতে পারো ইংলিশটা পড়ো, রেডিয়াস অফ কার্ভেচার থাকে। বেসিক্যালি আমরা যদি অবতল লেন্স দেখি, অবতল লেন্স, তাই তো, অবতল লেন্স কেমন হয় আমরা জানি, অবতল লেন্স এরকম হয়। দেখো, লেন্সের অলওয়েজ দুটো থাকে, অবতল লেন্স হোক উত্তল লেন্স হোক। কেন, তুমি যদি উত্তল লেন্স দেখো, এই হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের যদি আমরা এটাকে যদি আমরা এদিকে যদি করি, তাহলে এটা একটা বৃত্তে কনভার্ট হবে। সিমিলারলি এদিকে যদি করি, এটাও একটা কী হবে, বৃত্তে কনভার্ট হবে। আমার এটা বৃত্ত দেখতে লাগছে না, বাট এটা বৃত্তই। ঠিক আছে, তোমরা ধরে নাও। এবার এই যে এর যে এই বৃত্তের যে কেন্দ্র, এই যে জয়েন করছি, তাহলে কটা রেডিয়াস তৈরি হচ্ছে, দুটো রেডিয়াস তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই দিকারটা থাকে, এই দিকারটা থাকে। ওকে, তো এই যদি কোশ্চেন্স তোমাদের হয়, ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের বি হবে, কারণ দুটো রেডিয়াস থাকে। তুমি যদি অবতল লেন্সও দেখো, তাও তুমি দুটোই পাবে। এই দেখো, এটাকে তুমি যদি বাড়াও, এখানে একটা বৃত্ত তৈরি হচ্ছে, তোমার এটা রেডিয়াস থাকবে। এটাকে যদি তুমি বাড়াও, এ একটা বৃত্ত তৈরি, তোমাদের এখানে একটা রেডিয়াস থাকবে। ঠিক আছে, এবং রেডিয়াসটা এই বিন্দুতে গিয়ে সমাপ্ত হবে। ওকে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এখানে কিন্তু দুটোই থাকে। কমন কোশ্চেন্স। এবার যদি F1 F2 2F1 2F2 দিয়ে দেয়, তাহলে মনে রাখবে লেন্সের কিন্তু দুটো ফোকাস থাকে অলওয়েজ, এটারও তাই এটারও তাই, দুটো ফোকাস থাকে আর দুটো 2F থাকে। মানে কি বললাম, দুটো F থাকে আর কি হয়, দুটো 2F থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। বোঝাতে পারলাম? ইয়েস। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি অধাতব দ্বিপরমাণুক পদার্থ? ঠিক আছে, যেমন দেখো, হাইড্রোজেন একটা দ্বিপরমাণুক, কারণ নর্মালি আমরা H2 আকারে পাই। অক্সিজেন একটা দ্বিপরমাণু, কারণ এখানে নর্মালি আমরা H2O2 আকারে পাই। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার কী বলছে, এখন ম্যাগনেশিয়ামকে আমরা Mg আকারেই পাই। ম্যাগনেশিয়ামের সঙ্গে এরকম ম্যাগনেশিয়াম দুটো যুক্ত হয়ে থাকে না নর্মালি। দ্বিপরমাণুক পদার্থ অর্থ হচ্ছে একটা অণুর মধ্যে দুটো পরমাণু আছে। ঠিক আছে, এখানে এটা সিঙ্গেল ডায়াটমিক না, এটা মোনো অ্যাটমিক হয়। ঠিক আছে, এটাকে বলা হয় মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক, এও তাই, এও মোনো অ্যাটমিক। অক্সিজেন কিন্তু তোমাদের ডায়াটমিক, হয়তো নাম লেখা ছিল, মনে হয় সংকেত দেওয়া ছিল, সংকেত দিলে তুমি ডাইরেক্টই বুঝতে পারছো। তো এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? একটা লিস্ট তোমাদের দিই, বেটার হবে। এই চারটা থেকে তোমাদের অ্যাকচুয়ালি প্রশ্নটা এসছে। ঠিক আছে, তো আর্গন তোমাদের এক পরমাণুক, ঠিক আছে, হিলিয়াম তোমাদের এক পরমাণুক, অক্সিজেন তোমাদের দ্বিপরমাণুক, হাইড্রোজেন তোমাদের দ্বিপরমাণুক, নাইট্রোজেন তোমাদের দ্বিপরমাণুক, ক্লোরিন তোমাদের দ্বিপরমাণুক, ফসফরাস তোমাদের চতুষ্পরমাণুক মানে P4 আকারে থাকে, সালফার তোমাদের S8 আকারে থাকে, অর্থাৎ সালফার কিন্তু বহু পরমাণুক। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তো চারপন্থী নাম হয়, তারপরে আমরা বহু পরমাণুক নামটা দিয়ে দিই। তো আর্গন, হিলিয়াম, অক্সিজেন এরা নর্মালি কী হয়, এরা কিন্তু কি এক পরমাণুক হয়। কিন্তু হাইড্রোজেন থেকেই আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা দ্বিপরমাণুক, ক্লোরিনও দ্বিপরমাণুক, ফসফরাস, সালফার। আশা করি বোঝাতে পারছি, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন্স আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই। আচ্ছা, আরেকটা কাজ করি, আমি তোমাদের সন্ধ্যেবেলার দিকে একটু রাত্রের দিকে আমি তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স দেবো। সেখানে এই যে স্টার মার্কা কোশ্চেন্স শিফট ওয়াইজ যেটা করাচ্ছি সেটা তো দেবোই, তার সাথে সাথে এক্সট্রা কোশ্চেন অ্যাড হবে। ওকে, ওটা দেখতে থাকো, কারণ এই শিফটে তোমাদের আমি যেটা খবর পাচ্ছি সেটা প্রচুর, আমি যে তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি তার থেকে পড়ছে। ওকে, কোন কোন কোশ্চেন্সগুলো স্টার মার্কা কোশ্চেন্সের মধ্যে কোন কোন কোশ্চেন্স
আমার প্রিভিয়াস ইয়ার থেকেও আমি নিয়েছি, মানে প্রিভিয়াস ইয়ার বলছি প্রিভিয়াস ভিডিও থেকে আমি তোমাদের নিচ্ছি, সেটা আমি তোমাদের বলে দেবো। পরেরটা চলো। পরের প্রশ্ন, ফুল্লেরিন। ফুলেরিন বা ফুল্লেরিন বলা, একে বলা হয়, পুরো নাম হচ্ছে বাকমেনস্টার ফুল্লেরান। ঠিক আছে, এর হচ্ছে পুরো নামের বাকমেনস্টার ফুল্লেরান। ঠিক আছে, এটা দেখতে অনেকটা তোমাদের যে ফুটবল আছে তার মতো হয়। ঠিক আছে, দেখতে পিওরলি ফুটবল আকারে হয়। ঠিক আছে, এবং এর মধ্যে তোমাদের কার্বনের 60টি তোমাদের কী থাকে, পরমাণু থাকে, ওই জন্য অ্যান্সার হচ্ছে তোমাদের C60। এর মধ্যে কিন্তু তোমাদের মনে রাখবে একটা জিনিস, 20টা কিন্তু হেক্সাগান থাকে, মানে ষড়ভুজ থাকে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু 12টা সম্ভবত, 20 আর 12, 12:1, হ্যাঁ 12, 20 আর 12টা, হ্যাঁ 12টাই তোমাদের কী থাকে, পঞ্চভুজ থাকে। এই পার্টটা একটু মনে রাখবে, তাহলে ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এবার ছবিটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে তোমাদের ছবি, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? এই হচ্ছে, দেখতে বললাম না ফুটবলের মতো দেখতে হয়, তো ফুল্লেরেন। এর মধ্যে 20টা তোমাদের ষড়ভুজ পাবে, 12টা তোমরা পঞ্চভুজ পাবে। ঠিক আছে, দিস ইজ দ্য পিকচার। ওকে, তো C60 এর সংকেত হয়, এটা একটু মনে রাখবে। চলো পরেরটাতে। এক্সপেক্টেড কোশ্চেন যখন করাবো তখন এই টাইপের প্রশ্ন আরও করাবো। নেক্সট প্রশ্ন, H+ আয়নের ঘনত্ব পরিবর্তনে দ্রবণের প্রকৃতিতে কী প্রভাব পড়ে? দেখো, আমরা জানি যে আমাদের মাঝখানে থাকে হচ্ছে 7 থেকে যত আমরা এদিকে যাব, ঠিক আছে, 14 ধরো, আর এদিকে যত আমরা যাব, মানে ধরো এখানে 1, ঠিক আছে, তো যত আমরা এদিকে যাব তত আমরা জানি যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব আমাদের বাড়তে থাকবে যত আমরা এদিকে যাব। আর এদিকে যত আমরা যাব তত আমরা কি দেখব, OH- আয়নের আমাদের ঘনত্ব বাড়তে থাকবে। অর্থাৎ হাইড্রক্সিল আয়নের ঘনত্ব এদিকে গেলে আমাদের বাড়ে, আর এদিকে গেলে কী হয়, হাইড্রোজেন এবং হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব আমাদের বাড়তে থাকে। আর হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব যত কমে তত দেখতে পাচ্ছি পিএইচ আমাদের কী হচ্ছে, কমতে থাকছে। দেখো এস থেকে আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের কমতে থাকছে। তো অ্যান্সার আমাদের কী হবে, যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব যত বাড়বে তত এটা কী হবে, তত এটা আম্লীয় হবে, বিকামস অ্যাসিডিক। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর এদিকে যত আমরা এদিকে যাব তত আমরা কাকে পাবো, অ্যাসিডকে পাবো। আর যত আমরা এদিকে যাব তত আমরা কাকে পাবো, আমরা ক্ষারকে পাবো। ঠিক আছে, এদিকে গেলে কী হবে, H+, এদিকে গেলে কী হবে, H+ বাড়বে আর OH- কমবে। আর এদিকে গেলে কী হবে, OH- বাড়বে আর H+ কমবে। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট কোশ্চেন্স, উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েমের প্রাথমিক কাজ কি? দেখো, জাইলেমের কাজ হচ্ছে, এটা তোমাদের গুগল দিয়ে করেছি বলে কিছু বাংলা এসছে অদ্ভুত, তোমাদের চাইলে আমি ঠিক করেও দিতে পারি, বাট তোমরা নাও, কারণ আমাদের জানি আমাদের ইন্ডিয়া সর্বধর্ম এর দেশ। যাই হোক, তো উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমের প্রাথমিক কাজ কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম? জাইলেম জল বা পানি যাই বলো না কেন এবং খনিজ পরিবহন করে, এবং ফ্লোয়েম কি করে, খাদ্য পরিবহন করে। ঠিক আছে, তো জাইলেম কি করে, তোমাদের পানি বা জল যাই বলো না কেন এবং খনিজ পরিবহন করে। ঠিক আছে, এবং ফ্লোয়েম কি করে, খাদ্য পরিবহন করে। জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যান্ড ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমাদের কারেক্টই আছে, যে জাইলেম কিন্তু, দেখো জাইলেম কণা কী করে, যে মাটি থেকে যে জল হয় আর জলে যে দ্রবীভূত লবণ থাকে সেটাকে কী করে, শোষণ করে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি? তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বুঝতে পারলাম? চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, কোনো উপাদানের সমস্থানিকগুলিতে কোনটি একই থাকে এবং কোনটি ভিন্ন থাকে? ইন আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট হোয়াট রিমেন্স দ্য সেম অ্যান্ড হোয়াট ইজ ডিফারেন্ট? ঠিক আছে, পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন। এখানে কি বলেছে, সমস্থানিক, আইসোটোপের কথা বলেছে। তো কালকে তোমাদের মনে করে দেখো, আমি আইসোবার পড়ানোর সময়, কালকে কি, আজকে সকালেই যে ভিডিওটা দেওয়া হয়েছে, কিংবা কালকে রাত্রে মনে হয়, হ্যাঁ, তো ওখানে আমি বলেছিলাম যে পি, আইসোটোপে কী আছে, লাস্টে পি আছে। বলেছিলাম কি বলিনি? বলেছিলাম। দেখো, এক্সপেক্টেড কোশ্চেন যখন করাবো তখন ওই জন্য করতে বলি আমি। ওখান থেকে প্রশ্ন পড়ে গেছে, আগেরটাও ওখান থেকে পড়া। দেখো পি, এই যে পি, এই পি থাকা অর্থ কি, প্রোটন সংখ্যা সেম। আমি বলেছিলাম পি থেকে প্রোটন নেবে, প্রোটন সংখ্যা কী হবে, সেম হবে, কিন্তু নিউট্রন সংখ্যা হবে ডিফারেন্ট। কী হবে তোমাদের, নিউট্রন সংখ্যা হবে আলাদা। আর যে কোনো একটা আলাদা হয়ে গেলেই আমরা জানি যে ভর সংখ্যাও আলাদা হবে, ভর সংখ্যা কী হবে, আলাদা হবে। কিন্তু আমি আইসোটোপের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, যে এরা একই মৌলের পরমাণু হয়, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা কী হয়,
একই মৌলের পরমাণু হয়। বলেছিলাম এটাকে আমি বলেছিলাম? ইয়েস, আপনি স্যার বলেছিলেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? তো এইবার দেখো কোনটা আছে অপশানে। পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা ভিন্ন। দেখো পারমাণবিক সংখ্যা কোথা থেকে আসে? প্রোটন থেকে আসে। এটা ডেফিনেটলি পারমাণবিক সংখ্যা এক হবে, ভর সংখ্যা বিভিন্ন হবে। নেক্সট, এটা তো হবেই না। পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুটোই এক না দুটোই ভিন্ন, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু একই মৌলের পরমাণু। আইসোটোপগুলো কিন্তু একই মৌলের পরমাণু হয়, এটা একটু ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। একই মৌলের পরমাণুর মধ্যে এখানে কিন্তু তুলনা হয়। একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, যেমন তোমাদের কার্বন 12 আর কার্বন 14, আমি এই দুটোরই এক্সাম্পল দিয়েছিলাম আগেরবার। ঠিক আছে, এই দুটোর খেয়াল করো, তোমাদের ভর সংখ্যা ভিন্ন। দেখো 12 আর 14 রয়েছে। আমি এটাও বলেছিলাম যে জেড দিয়ে কিন্তু আমরা অ্যাটমিক নাম্বারকে লিখি, আর এ দিয়ে আমরা কি লিখি? মাস নাম্বারকে লিখি, মানে ভর সংখ্যাকে লিখি। তো এটা কিন্তু জেডকে প্রকাশ করছে, সরি এ কে প্রকাশ করছে। এ হচ্ছে এইটা, এটা হচ্ছে এ। আর ওপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যেটা লেখা হয় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তো কার্বনে আমরা কি দেখেছি? যে 6টা প্রোটন থাকে। আমরা নর্মালি জানি কার্বনে 6টাই প্রোটন থাকে। ঠিক আছে, তো কার্বনে আমরা কি জানি? 6টা প্রোটন থাকে। তো এই কার্বনেও 6টা প্রোটন থাকবে, এই কার্বনেও কিন্তু 6টাই প্রোটন থাকবে। এখানেও 6টা প্রোটন আছে, এখানেও 6টা প্রোটন আছে। আর এই 12 কোথা থেকে আসে? প্রোটন প্লাস নিউট্রন অ্যাড করলে আমাদের 12 আসে। এখানেও প্রোটন প্লাস নিউট্রন অ্যাড করলেও 12 আসে। তাহলে দেখো, যদি 14-র মধ্যে 6টা যদি প্রোটন হয়, তাহলে নিউট্রন কটা হয়ে যাচ্ছে? এখানে 8টা। আর এখানে দেখো 12-র মধ্যে 6টা যদি প্রোটন হয়, নিউট্রন কটা হয়ে যাচ্ছে? 6টা। তাহলে নিউট্রন এখানে 6টা এলো, প্রোটন এখানে 6টা এলো। এখানে দেখো প্রোটন এখানে 6টা এলো, কিন্তু নিউট্রন এখানে কী হলো? 8টা এলো। তাহলে আলাদা হলো। প্রোটন সংখ্যা দেখো 6-6ই আছে, নিউট্রন সংখ্যা দেখো এখানে 6, এখানে 8, তখন নিউট্রন সংখ্যা আলাদা গেছে। কিন্তু এরা একই মৌলের পরমাণু, এটাও কার্বনের পরমাণু, এটাও কার্বনের পরমাণু। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটাতে। অ্যালুমিনিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরির সুষম সমীকরণ কোনটা? অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরির সুষম সমীকরণ কোনটা? দেখো কিছু জানার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যায়। এখানে দেখো ক্লোরিন 2 আছে এবং ক্লোরিন 3 আছে, কাটো, নেই তো, মিল নেই তো। এখানে দেখো দুটো অ্যালুমিনিয়াম আছে, এখানে দেখো দুটো অ্যালুমিনিয়াম আছে। এখানে দেখো 3 দুগুণে 6টা ক্লোরিন আছে, এখানে দেখো 3 দুগুণে 6টা ক্লোরিন আছে। এটা কিন্তু কারেক্টই আছে। কিন্তু দেখো খেয়াল করো, এখানে Al2 আছে, এখানে Cl3 আছে, এখানে Al2 আছে, এখানে সেটা আমাদের এটাও কারেক্ট আছে তোমাদের বলবে। কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু দ্বিপরমাণুক নয়, সেটা কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দ্বিপরমাণুক নয়, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন ত্রিপরমাণুকও নয়। ঠিক আছে, সে এই দুটোই কিন্তু ঠিকভাবে লেখা নেই, সেই জন্য এটা কেটে গেল। যদিও তোমরা বলতে এটাও এটা ম্যাচ করছে, বাট না, এটা ম্যাচ করলেও এটা করবে না, কারণ অ্যালুমিনিয়ামকে 2 দিয়ে লেখা যায় না। তুমি একটা কথা বলি, তুমি Na-কে এরম লিখতে পারবে? Na2 লেখা যায় না। ডাইরেক্ট যখন এনকে লিখবে তখন এরকম লেখা যায় না, কারণ এনের মধ্যে একটাই পরমাণু থাকে, দুটো পরমাণু থাকেই না। কিন্তু অক্সিজেন তুমি শুধু লিখতে পারবে না, অক্সিজেন ক্ষেত্রে দুটো পরমাণু থাকে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে দেখো 3Al2Cl, এখানে দেখো তোমাদের কটা, তোমাদের এখানে অ্যালুমিনিয়াম রয়েছে 3টে, এখানে কটা ক্লোরিন রয়েছে 4টে। খেয়াল করো, এটাও কিন্তু সেম ম্যাচ করছে। তাহলে এটা হবে না এটা হবে? বি হবে নাকি ডি হবে? বলো নিজেরা। দেখো ডি তো হচ্ছেই না, কারণ দেখতে পাচ্ছ ক্লোরিন এখানে 4টে আছে, এখানে ক্লোরিন দেখতে পাচ্ছ 6টা হয়ে যাচ্ছে। তাহলে এটাই কেটে যাচ্ছে, এটা আমি খেয়াল করিনি, এটা আগেই কেটে দিতাম। অ্যান্সার আমাদের বি হচ্ছে। বোঝাতে পারছি? অনেক সময় অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে Al2Cl3 দিয়ে লেখা হয়, হুইচ ইজ রং। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু Al2Cl3 নয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যাকচুয়াল সংকেত হচ্ছে AlCl3। এটা মনে রাখবে, কি হয়? AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বিক্রিয়ার সমীকরণ কিন্তু স্টার মার্ক পড়ে যাচ্ছে এবার থেকে, বুঝতে পারছো আশা করি কী বলতে চাইছি। নেক্সট শিফটগুলোতেও কিন্তু এইবার আস্তে আস্তে ঢুকছে। আমি তোমাদের বলেছিলাম যে ট্রেন্ড বলার সময় এখনও আসেনি। ঠিক আছে, 5-6 দিন দেখতে হয়, মিনিমাম 1 সপ্তাহ দেখতে হয় এক্সামিনেশন কোন দিকে যাচ্ছে। তো আমি কী পেয়েছি আমি তোমাদের এই ভিডিও লাস্টে বলবো, যে অ্যানালিসিস করে যে কী প্যাটার্নের কোশ্চেন্স আছে এটা তোমাদের আমি বলবো, বললে চমকে যাবে। পরেরটা চলো। পরের প্রশ্ন, মাধ্যাকর্ষণ বল সম্পর্কে নিচের কোনটি সঠিক? হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কারেক্ট? ঠিক আছে, নিচে গেলে বাড়ে, উপরে গেলে কমে, উপরে গেলে বাড়ে, নিচে গেলে কমে। দেখো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, সাপোজ ধরো, ঠিক, এটা আমাদের কি? পৃথিবী। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ধরো। পৃথিবীর কেন্দ্রে যত কাছে তুমি যাবে, ঠিক আছে, তত আমাদের এই যে মাধ্যাকর্ষণ বল কী হবে? তোমাদের কমবে, কমবে। আর ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরে যাবে তত কী হবে? আমাদের কমবে। সব থেকে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। সব থেকে বেশি কোথায়? বেশি কোথায়? বেশি ভূপৃষ্ঠে। এবার এখানে কী বলে থাকো? নিচে গেলে বাড়ে, উপরে গেলে কমে, রং। ঠিক আছে,
উপরে গেলে বাড়ে, নিচে গেলে বা কমে। রং না, এটা রং কী করে হয়? পৃথিবীর সর্বত্র সমান, সেম এভরিওয়ার অন আর্থ। মাধ্যাকর্ষণ বল সর্বত্র সমান নয়। দেখো এখানে তারপর বলেছে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, তার মধ্যে সর্বত্র সমান। অর্থাৎ এই দুটো, আচ্ছা উপরে গেলে বাড়ে বা নিচে গেলে কমে, এই বেসিসে তোমাদের বলেছে সর্বত্র সমান নাকি নয়। পার্সোনালি আমি দেখতে পাচ্ছি না যে কোনোটাই এখানে কারেক্ট। এখানে মনে রাখবে উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। তুমি যদি এবার আরেকটা জিনিস, তোমাদের উপর নিচে কোনভাবে হতে পারে, তুমি যদি এই যে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাবে তত কমবে, যত উপর উঠবে তত কমবে। এখানে ভূপৃষ্ঠ মেনশন করেনি, তার মানে হয়তো এটা বলতে চেয়েছে, সেটা বলে দিচ্ছি। আরেকটা কী বলতে চাই, এর মিনিংটা একটা কী হতে পারে, ধরো এইটা তোমাদের ভূপৃষ্ঠ, বলতে চেয়েছে যে ধরো তুমি এখানে আছো, ঠিক আছে, এবার তুমি আস্তে আস্তে ওপর উঠতে আরম্ভ করলে, তাহলে কী হবে, তাহলে এটা কমবে, তাহলে কী হবে, কমবে। কিন্তু এই পয়েন্ট থেকে তুমি যদি আবার নিচে আসতে আরম্ভ করো তাহলে কিন্তু বাড়বে। কী করে বুঝলে তুমি বাড়বে? কারণ তুমি তো ভূপৃষ্ঠে আসছো, ভূপৃষ্ঠের দিকে আসলে বাড়বে, ভূপৃষ্ঠ থেকে যত দূরে যাবে তত কমবে। এইটা যদি বলে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা হবে, এ অপশান অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার এইটা হবে, ঠিক আছে, এ অ্যান্সার হবে, ঠিক আছে। কোনটা অ্যান্সার হবে? এইটা। কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার এটা হবে। মনে রাখবে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু ডিক্রিজেড উইথ হাইট অ্যান্ড ডেপথ, ডিক্রিজেস উইথ হাইট অ্যান্ড ডেপথ। এবার এটা কেন কারেক্ট নয়, সর্বত্র সমান কেন নয়? কারণ আমরা জানি পোল বা মেরুতে এটা সর্বাধিক হয়, পোল বা মেরুতে এটা কী হয়, এটা ম্যাক্সিমাম হয়। আর নিরক্ষীয় যে অঞ্চল, অর্থাৎ ইকুয়েটোরিয়াল রিজিয়ন, নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, সেখানে কী হয়, সেখানে সব থেকে লো হয়। এর কারণ কি, পৃথিবী কিন্তু মেরুতে চাপা, নিরক্ষীয় অঞ্চলে ফোলা। নেক্সট হচ্ছে কোনো পরিবর্তন হয় না, এটা তো ভুলই দেখতে পাচ্ছি আমরা, সর্বত্র সমান নয়, তো কোনো পরিবর্তন তো ডেফিনেটলি হচ্ছে। সো এটাও কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়, এটা তো কারেক্টই নয়। উপরে গেলে বাড়ে, একদমই নয়, উপরে গেলে কিন্তু কমবে, ঠিক আছে। তো এই হিসেবে আমরা এটাকে নিতে পারি, কিন্তু অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এইটা, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিক্রিজিং, বা গ্র্যাভিটেশনাল ফোর্স ডিক্রিজেস উইথ হাইট অ্যান্ড ডেপথ। বোঝাতে পারলাম? একমাত্র পৃথিবীর ভূপৃষ্ঠেই একমাত্র কী হয়, সব থেকে বেশি হয়। আর ভূপৃষ্ঠের মধ্যে কোথায় সব থেকে বেশি হয়? পোলে, অর্থাৎ মেরুতে। পরেরটা চলো। পরের প্রশ্ন, চোখের কোন অংশ বস্তু দূরত্ব অনুযায়ী ফোকাস নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হয় তোমাদের সিলিয়ারি মাসল, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে আমাদের চোখের বালজিং পার্ট, যেটা বারের দিকে দেখা যায়, ঠিক আছে। আর চোখের একটা ভিতরের অংশও থাকে, এই রকম তোমাদের চোখের একটা ভিতরের অংশ থাকে, যদি আমি তোমাদের খুব স্পেসিফিক্যালি আঁকি, এরকম থাকে, ঠিক আছে। এবং আমরা দেখব যে এর মাঝখানে এরকম অংশে তোমাদের একটা পার্ট থাকে, এইরকম একটা পার্ট থাকে, এদিকে একটা থাকে আর এদিকে একটা থাকে, ঠিক আছে। আর এর মাঝখান দিয়ে যে জায়গাটা থাকে, এই জায়গাটাকে বলা হয় পিপল। কী বলে এই জায়গাটাকে বলা হয় পিপল, ঠিক আছে। আর ঠিক পিপলের নিচ ওপরে, মানে ঠিক উপরে বলবো না, পিছনেই বলতে পারি, ঠিক পিপলের পিছনেই একটা তোমাদের এখানে পেশি থাকে, এদিকে একটা থাকে আর এদিকে একটা থাকে, ঠিক আছে। আর এই পেশি ধরে রাখে লেন্সকে। কাকে ধরে রাখে? লেন্সকে। এই লেন্স হচ্ছে কিন্তু উত্তল লেন্স, পয়েন্ট টু বি নোটেড। আমাদের চোখে যে লেন্স পাওয়া যায় সেটা কিন্তু উত্তল লেন্স হয়। দিস ইজ লেন্স, এই যে লেন্স, এটা হচ্ছে তোমাদের লেন্স, ঠিক আছে। এই হচ্ছে পুরো পার্ট। এবার ছোট করে তোমাদের বলে দিলাম, এবার এই পুরো পার্টে একটু নামকরণ করে দিই। এটা যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের সিলিয়ারি মাসল, ঠিক আছে, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। এরকম না র ফর্মে একবার নিজেরা আঁকবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলা হয় কর্নিয়া, ঠিক আছে। এখানে যেটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পিপল। কি বলে? এটাকে বলা হয় পিপল, ঠিক আছে। আর যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই যে এই পার্টটা, এটা কি? এই যে এটা কি? এটা হচ্ছে তোমাদের আইরিশ, ঠিক আছে। এটা কি? এটা তোমাদের আইরিশ। বুঝতে পারলাম? আর সবাই জানি আমরা যে পেছনে এই যে পর্দা থাকে, এই পর্দাটাকে কি বলা হয়? এই পর্দাটাকে বলা হয় তোমাদের, যেখানে তোমাদের পুরো পার্টটা, মানে তোমাদের মানে যেটা বলে তোমাদের প্রতিচ্ছবি, ইমেজ যেটা তৈরি হয়, এটাকে বলা হয় রেটিনা। কি বলা হয়? রেটিনা, ঠিক আছে। সো এখানে সবই আমি দাগিয়ে দিয়েছি। তো এখানে অ্যান্সার কী হবে? সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল হচ্ছে এই মাসলগুলো। এই মাসলগুলো কী করে? এই যে তোমাদের লেন্স আছে, এই লেন্সকে কী করে দেয়? স্থূল করে, টেনে সরু করে, আর
নিজেরা চুপসে গিয়ে লেন্সটাকে কী করে দেয়, মোটা করে দেয়। বোঝাতে পারলাম? আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এই যে সিলিয়ারি মাসেল এই যে কমে বা বাড়ে, মানে নিজেকে টানে বা নিজেকে তোমাদের ফ্লেক্সিবল রাখে, যাতে এর যে ফোকাস লেন্থ সেটা সমান হতে পারে বা ফোকাস লেন্থ বড় হতে পারে বা ছোটো হতে পারে। এই যে ক্ষমতা, অর্থাৎ এই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতা, এটাকে ইংলিশে বলা হয় অ্যাকোমোডেশন। আমার বাংলা জানি না এর, ঠিক আছে? ইংলিশে কী বলা হয়? অ্যাকোমোডেশন। এটা বুঝে একবার অ্যান্সার দেবে। এটা নিয়ে কিন্তু 2018-তে প্রশ্ন এসছে এটার ওপর বেস করে, 2022-এও প্রশ্ন এসেছিলো। এটা তোমাদের এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই যে অ্যাকোমোডেশন কাকে বলা হয়। এখন পর্যন্ত রেলে তো আসেনি, বাট আসতে পারে, ঠিক আছে? চলো নেক্সট, পরের প্রশ্ন। আমি আজকে তোমাদের এই চোখের লেন্সের ওপর তোমাদের আমাদের যে মক টেস্ট আছে, পেইড মক টেস্ট, তাতে আমি তোমাদের করাবো। আজকেই আমাদের ক্লাস আছে, মানে সোজা কথা বলতে মক টেস্ট আছে, ঠিক আছে? এবং মক টেস্ট না দিয়ে আমি এখন ভেবেছি তোমাদের কোশ্চেন আনসারিং করাবো, অর্থাৎ মক টেস্টের মতোই কোশ্চেন আনসারিং। তো তোমরা এমসিকিউ পার্ট জয়েন করতে পারো চাইলে। এমসিকিউ পার্টগুলো ইম্পর্টেন্ট, যারা এনসিইআরটি পড়া আছে এমসিকিউ পার্টে জয়েন করতে পারো, ঠিক আছে? মাত্র 69 রুপিসে তোমরা জয়েন করতে পারো, মাত্র 69 রুপিসে। চলো নেক্সট, পরেরটাতে। আর এর ভ্যালিডিটি কিন্তু অগস্ট 2026 অবধি থাকবে। পরেরটায় চলো। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে এই টেক্সটে এই পার্টটা তোমরা একটু পড়ে নাও। বলছে অগ্র মস্তিষ্ক হলো মানুষের প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশ। আমি তোমাদের বলেছিলাম যে এই যে কোশ্চেন, মানে তোমাদের মনে হয় 27 তারিখ বা 28 তারিখ পরীক্ষা হওয়ার পরেই আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে এই পার্টটা পড়ে রেখে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। তো অগ্র মস্তিষ্ক হচ্ছে প্রধান চিন্তনকারী অংশ, ঠিক আছে? এবং মনে রাখবে অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশ থাকে, যেখানে শ্রবণ, দর্শন, ঘ্রাণ এবং অন্যান্য জিনিসের যে মানে গ্রহণ করার যে ক্ষমতা, সে ব্যাপারে তারা স্পেশালাইজড হয়ে গেছে, ঠিক আছে? তো অগ্র মস্তিষ্ক কিন্তু প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশ, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে মনে রাখবে আরেকটা জিনিস, যেটা তোমাদের একটুখানি নিচে গেলে পাবে তোমরা, সেটা হচ্ছে যে ঐচ্ছিক পেশি যে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, সেটাও কিন্তু অগ্র মস্তিষ্ক দ্বারাই হয়। আচ্ছা, আরেকটা জিনিস, যে মস্তিষ্কে ক্ষুধার সঙ্গে জড়িত স্নায়ুকেন্দ্রের কারণেই কিন্তু পেট ভরার অনুমতি আমরা পাই, ঠিক আছে? এই স্নায়ুকেন্দ্রটি কিন্তু অগ্র মস্তিষ্কের অংশেই অবস্থান করে। এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে আমাদের পেট যে ভর্তি লাগছে সেটা কিসের দ্বারা হয়, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্কের দ্বারাই হয়, ঠিক আছে? এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখো এখানে পুরো ছবি দেওয়া রয়েছে অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং পুরোটার। এই যে সামনে যে মস্তিষ্ক, অর্থাৎ কপাল সমেত, নিচের দিকে দিয়ে কপাল সমেত আমরা যে পুরো পার্টটা পাই, এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, ঠিক আছে? বোঝাতে পারছি? আচ্ছা, এবার তোমরা একটুখানি নিচের দিকে আসো। দেখো এখানে আরও কিছু ব্যাপার রয়েছে, যে অনেক সময় হয় কি, যে আমরা কোনো কিছু চিন্তা করি, ঠিক আছে? এক ধরনের পেশি চলন, যা দেখো চিন্তা করার মাধ্যমে যখন করি তখন সেটা অগ্র মস্তিষ্ক, আর চিন্তা না করে যখন কোনো কাজ করি তখন কিন্তু সেটা মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো এখানে বলেছে অনৈচ্ছিক ক্রিয়াগুলো মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। যেমন আমাদের হৃৎপিণ্ডের চলন, ডেফিনেটলি বুঝতে পারছো এটা আমাদের চিন্তন নিয়ন্ত্রিত নয়, আমরা কোনো ওটাকে চিন্তা করে করছি যে ভাই থাম, ও থেমে যাবে, এমনটা নয়। নেক্সট হচ্ছে রক্তচাপ, লালাক্ষরণ, বমন, এই সমস্ত অনিচ্ছিক যে প্রক্রিয়া, সেগুলো পশ্চাৎ মস্তিষ্কে মেডালা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যাকচুয়ালি মেডুলা, বাট এখানে মেডালা বলেছে, যাই হোক এই ব্যাপারগুলোকে একটুখানি মনে রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সোজা পথে হাঁটা, বাইসাইকেল চালানো, পেন্সিলকে তুলানোর মতো কাজগুলো বিষয়ে ভাবো। পশ্চাৎ মস্তিষ্কে যে অংশটির প্রভাবে এই কাজগুলো ঘটা সম্ভব তাকে আমরা বলি লঘু মস্তিষ্ক, ঠিক আছে? অর্থাৎ একদম পিছনে থাকে আমাদের। আর দেহভঙ্গি, দেহের ভারসাম্য বজায় রাখার জন্য, ঐচ্ছিক ক্রিয়া করার জন্য আমাদের লঘু মস্তিষ্ক কিন্তু দায়ী হয়। দেখো এগুলো আমি তোমাদের জাস্ট রিডিং পড়ছি, আসলে বাংলা পড়তে একটু সমস্যা হচ্ছে, কারণ এই লঘু মস্তিষ্ক, যেটাকে সেরিব্রাম বলা হয়, তো ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে একটু সমস্যা, সেরিবেলাম ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে একটু সমস্যা হয়, ঠিক আছে? কারণ আমরা ইংরাজিতে পড়ে নর্মালি অভ্যস্ত, যার ফলে একটু সমস্যা হয়, বাট ঠিক আছে, এদিকটা নিয়ে যাচ্ছি। দেখো এই পার্টটা পড়ে রেখো, তোমাদের যে এনসিইআরটি আছে তাহলে এই পার্টটা একটুখানি পড়ে রেখো, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। আসলে সায়েন্টিফিক টার্মগুলো ইংলিশে পড়লে একটু সুবিধা হয়। পরেরটা চলো। তাহলে এইবার অ্যান্সার দাও, মস্তিষ্কের কোন অংশ চিন্তার কাজ করে? দেখো একটু আগে তোমাদের বললাম, একটু আগেই বলেছি, এটা কী হবে তোমাদের, যে অগ্র মস্তিষ্ক। এখানে তোমাদের তো লেফট ব্রেন রয়েছে, বাম মস্তিষ্ক, লেফট ব্রেন, আচ্ছা সেরিব্রাম, অ্যান্সার তোমাদের অগ্র মস্তিষ্কই হবে। কোনো একটাকে কাটো, কেটে অগ্র মস্তিষ্ক, এদেরকে কাটো, কেটে অগ্র মস্তিষ্ক করে নাও, ঠিক আছে? অ্যান্সার তোমাদের হবে অগ্র মস্তিষ্ক, ঠিক আছে? তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অগ্র মস্তিষ্ক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, আর একটা জিনিস তুমি এখানে খেয়াল করছো যে নিচে কিন্তু তোমাদের সেরিব্রাম কথাটা রয়েছে, আমি ইংলিশে খেয়াল করিনি, তো একটা কাজ করি, আমি ওটাকেই অ্যান্সার করছি, কারণ মেজর অ্যান্সার সেরিব্রামই হবে। ঠিক আছে, অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ককে সেরিব্রামই বলা হয়। ঠিক আছে, তো আমি এখানে বাম মস্তিষ্কটা কেটে দিচ্ছি, সেরিব্রামই অ্যান্সার করছি, ওটাকেই ইংলিশে মানে ইংরাজিতে তোমাদের ইংলিশে তোমাদের সেরিব্রামই বলা হয়। ঠিক আছে, চলো ওটাকে অ্যান্সার করছি। অ্যান্সার কী হবে তোমাদের? প্রো মস্তিষ্ক, যেটা এখানে বাংলায় বলেছে, বেসিক্যালি এটার অ্যাকচুয়াল বাংলা হচ্ছে তোমাদের গুরু মস্তিষ্ক। ঠিক আছে, গুরু মস্তিষ্ক বা বলা হয় তোমাদের সেরিব্রাম। আচ্ছা, সেরিবেলাম কি? সেরিবেলামকে কিন্তু লঘু মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, সেরিবেলাম কী বলা হয় একে? একে বলা হয় লঘু মস্তিষ্ক। ঠিক আছে, লঘু মস্তিষ্ক। ওকে, পরেরটা চলো। এই প্রশ্নটা দেখো, এটাকে যতদূর আমি জানি যে এনসিইআরটিতে তোমাদের ভেসেক্টমি এবং টিউবেক্টমি বলে কিছু লেখা নেই, বাট এটা কিন্তু তোমাদের এক্সামিনেশানে পড়েছে। ঠিক আছে, তো মহিলাদের কোন শল্য চিকিৎসা পুরুষদের ভেসেক্টমির সমান? দেখো, পুরুষদের ক্ষেত্রে কী হয়? ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস, অ্যাকচুয়ালি ডিফারেন্স বা ডিফারেন্স দুটোই বলা হয়, তো আমি তোমাদের ডিফারেন্স বলেই দিচ্ছি, যেটা আমি উচ্চারণ করেছি। ইংলিশ লিখলে ডিইএফই হয়, তো ডিফারেন্স, ডিআই হয় না, ডিইএফই হয়। তো ভাস ডিফারেন্স, এই যে পার্টটা, এটা কী করে? শুক্রাণু থেকে যে শুক্রাণু মানে শুক্রাশয় থেকে যে শুক্রাণু আসে তাকে ইউরেথ্রা দিয়ে বাইরে বের করে নিয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ শুক্রাশয় থেকে শুক্রাণুকে বের করে নিয়ে যাওয়ার যে নালিকা, তাকে বলা হয় ভাস ডিফারেন্স। এই নালিকাটাকে তুমি যদি মাঝখান থেকে কেটে দাও, ঠিক আছে, দুমুখ কেটে যদি তুমি দুমুখ মুড়ে দাও, তাহলে কী হবে? শুক্রাণু এই পর্যন্তই যাবে, তার বাইরে যাবে না। এটাকেই বলা হয় বেসিক্যালি ভেসেক্টমি। টিউবেক্টমি কাকে বলা হয়? টিউবেক্টমি, টিউবেক্টমি, টিউবেক্টমি কাকে বলা হয়? আমরা দেখেছি যে এইটা যদি আমাদের, দেখো এই হচ্ছে আমাদের, আমি একদিক আঁকছি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রিমব্রাই। ফ্রিমব্রাইয়ের সঙ্গে আমরা দেখেছি আমাদের এই যে নালিকা, এই যে নালিকা, এই যে নালিকা, এইখানে যে নালিকাটা আমি আঁকলাম তোমাদের দেখিয়ে দিই, এই যে আমি নালিকাটা এঁকেছি, এই যে এটা, এই যে নালিকাটা, এই নালিকাটাকে বলা হয় ফিলোপিয়ান টিউব। কী বলা হয়? ফিলোপিয়ান টিউব, ফিটি বলে লিখলাম, ফিলোপিয়ান টিউব। এই ফিলোপিয়ান টিউবের মধ্য দিয়ে এই জায়গায় থাকে আমাদের কি? ডিম্বাশয়। এই জায়গায় আমাদের কী থাকে? ডিম্বাশয়। ডিম্বাশয়টা এঁকেও দিই তোমাদের বোঝানোর জন্য। এই জায়গায় আমাদের থাকে কি? এই জায়গায় থাকে আমাদের ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয়, ডিম্বাণু বেরিয়ে ফিমব্রায়ু দিয়ে ক্যাচ হয়, ক্যাচ হয়ে ফিলোপিয়ান টিউব দিয়ে কী হয়? জরায়ুতে পৌঁছায়। ঠিক আছে, নিচের দিকে তোমাদের জরায়ু থাকে। যদি আমি জরায়ুটাকে একটু এঁকেও দিই, তাহলে বেটার বুঝতে পারবে। নিচের দিকে তোমাদের কী থাকে? এই হচ্ছে তোমাদের জরায়ু। এই পোর্শনে এবার জরায়ু শুরু হচ্ছে, আমি একদিকটা এঁকেছি। ঠিক আছে, যে স্ত্রী প্রজননতন্ত্রে আমি একদিকে এঁকেছি, এদিকে সেম পার্ট থাকে, তো এই জরায়ুতে গিয়ে পৌঁছায়। এবার এই অংশটাকে যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে কী হবে? ভালো করে বোঝো। এই যে পার্ট, এই পার্টটাকে যদি আমি এখান থেকে ক্রস করে দিই, তাহলে কী হবে? তাহলে এই ডিম্বাণু এখানে পৌঁছবে না। এটা কি বলা হয়? টিউবেক্টমি, কারণ ফিলোপিয়ান টিউবকে কাটা হয়, ওই জন্য একে বলা হয় টিউবেক্টমি। ঠিক আছে, তো যেটা তোমাদের পুংজনতন্ত্রে ভাস ডিফারেন্সকে কেটে কাটা হয়, অর্থাৎ ভেসেক্টমি করা হয়, সেটা স্ত্রী প্রজননতন্ত্রে এইভাবে করা হয়, এটাকে বলা হয় টিউবেক্টমি। ঠিক আছে, এবার এগুলো শল্য চিকিৎসা, মানে সার্জন ছাড়া এটা করতে পারা যায় না, এবং এটা পার্মানেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে সন্তান প্রসবের যে মানে ঝামেলা, সেই মানে অবাঞ্ছিত যাকে গর্ভধারণ বলা হয়, সেটাকে রোধ করার জন্যই কিন্তু এটা পার্মানেন্ট পদ্ধতি। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হলো? তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? টিউবেক্টমি তোমাদের হবে। ঠিক আছে, টিউবেক্টমি। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি টিস্যুর উদাহরণ নয়? দেখো, দারুণ এক্সাম্পল মানে কোশ্চেন্স করেছে। অ্যান্সার তোমাদের কী হবে? দেখো, হাড় কিন্তু তোমাদের যে যোগ কলা থাকে, সেই যোগ কলার মধ্যে একটা হচ্ছে তোমাদের হাড়। ঠিক আছে, হাড় তোমাদের যোগ কলা, এবং ঘন যোগ কলার মধ্যে হাড় পড়ে। নিউরন কিন্তু একটা কোষের এক্সাম্পল, নিউরন আমরা জানি একটা কোষের এক্সাম্পল, তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে। রক্তও কিন্তু আমাদের যোগ কলা। ঠিক আছে, পেশিকে আমরা বলি পেশি টিস্যু বা পেশি কলা, তো এটাও কিন্তু এক ধরনের কলা বা টিস্যু। তো কারেক্ট আনসার কোনটা হবে আমাদের? নিউরন কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, হাড় বাদ দিয়ে তরুণাস্থি, এটাও আমাদের যোগ কলা হয়, তরুণাস্থি। ঠিক আছে, এটাও আমরা জানি যে শিথিল যোগ কলা বা অ্যারিওলার টিস্যু হয়, সেটাও এক টাইপের যোগ কলা। ঠিক আছে, অ্যারিওলার টিস্যু, এটাও কিন্তু অ্যারিওলার টিস্যু কিন্তু যোগ কলার মধ্যেই পড়ে। এগুলো মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। যেমন টেন্ডন একটা টাইপের যোগ কলা, টেন্ডন, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট হলো পরেরটাতে। দেখো, পরের প্রশ্ন দেখো, কোন ধরনের জনন প্রক্রিয়ায় জনসংখ্যা দ্রুত বাড়ে? দেখো, এমন একটা জনন প্রক্রিয়া চিহ্নিত করতে হবে যেখানে আমরা দেখতে পাই যে একটা থেকে বহু কোষ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে,
বহুকোষ উৎপন্ন হচ্ছে। এরকম জনন কোথায় দেখা যায়? আমরা দেখেছি বহু বিভাজন বা দ্বিবিভাজনে আমরা এরকম ধরনের জনন দেখতে পাই। আর এগুলো কী টাইপের জনন? এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো মনে রাখবে অলওয়েজ যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু জনসংখ্যা সবথেকে বেশি বৃদ্ধি পায়। এই কারণেই নিম্ন প্রজাতির যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ বর্গ আছে, মানে যারা এককোষী, তারা কিন্তু এই অযৌন জনন পদ্ধতি সবথেকে বেশি ব্যবহার করে। ঠিক আছে, সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, কারণ এতে সময়ও কম লাগে। কেন? সবচেয়ে বড় কথা, এনার্জি কম লাগে। ঠিক আছে, এনার্জি কম, প্রচণ্ড কম লাগে এনার্জি। ঠিক আছে, নেক্সট জিনিস কি? সেটা হচ্ছে টাইম কম লাগে। তুমি ভাবো একজন মানব শিশুকে জন্ম নিতে গেলে কত মাস টাইম লাগে, আর অযৌন জনন পদ্ধতিতে উইদিন সেকেন্ডে বা কয়েক দিনের মধ্যে কয়েক লাখ ওই প্যাটার্ন তৈরি করা যায়। ঠিক আছে, তো টাইম কম। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডভার্স সিচুয়েশান। অ্যাডভার্স সিচুয়েশান মানে খারাপ অবস্থায় অযৌন জনন হচ্ছে বেস্ট পদ্ধতি। কারণ আমরা যেভাবে প্রজনন ঘটাই, অর্থাৎ মানুষের ক্ষেত্রে, সেখানে কিন্তু অনেক ফেভারেবল সিচুয়েশান থাকে। ঠিক আছে, তাকে কন্ট্রোল করার অনেক ব্যাপার আছে, কিন্তু অযৌন জননের ক্ষেত্রে অ্যাডভার্স সিচুয়েশানেও কিন্তু এই জনন সম্ভব। আর আমরা জানি যে সমস্ত নিম্নবর্গীয় আমরা শ্রেণীর যেমন এককোষী যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীর কথা বলছি, তারা কিন্তু ভীষণ অ্যাডভার্স সিচুয়েশানে থাকে, খারাপ পরিস্থিতিতে তারা থাকে বা বাঁচে। সেই জন্য তাদের ক্ষেত্রে অযৌন জনন হচ্ছে বেস্ট পদ্ধতি। সেই জন্যই অ্যান্সার তোমাদের হবে অযৌন জনন। ওকে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন তোমাদের বলছে যে অ্যালকোহলের কার্যকরী দল কোনটি? ঠিক আছে, তো আমরা জানি যে আমরা যখন এক্স ড্যাশের কথা বলি তখন আমরা জানি এটা হ্যালো অ্যালকেল গ্রুপ হয়। ঠিক আছে, হ্যালো অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেনের সঙ্গে কোনো একটা হ্যালোজেন মৌলকে এখানে যুক্ত করে দাও, তাহলে হ্যালো অ্যালকেন গ্রুপ তৈরি হবে। আমরা দেখো এই দেখো CHH রয়েছে, এখানে লেখাও আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। CH অ্যালডিহাইড গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ, আর এটা হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই অ্যান্সার হবে, কারণ কার্বক্সিলিকগুলো তো অ্যাসিড হয়, এটা তো নয়। অ্যালডিহাইডও নয়, কারণ অ্যালকোহলের কথা বলেছে। তাহলে কিটোনও তো নয়, অ্যালকোহল তো কিটোন নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, হাইড্রক্সিল। ক্লিয়ার হয়েছে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে তোমাদের অ্যালকোহল গ্রুপের কার্যকরী দল বা ফাংশনাল ইউনিট। ওকে, নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন, অক্সিকরণ বিক্রিয়ায় মানে বেসিক্যালি অক্সিডেশন রিয়াকশানে নিচের কোনটা হয়? দেখো অক্সিডেশন যেটা হয় তাতে কি হয়, এক তো অক্সিজেন অ্যাড হয়, এখানে লেখা হয়েছে অক্সিজেনের অপসারণ, এটা তো কাটো। দুই, হাইড্রোজেনের অপসারণ হয়, এটা লেখা আছে হাইড্রোজেন গ্রহণ, এটা কাটো। তিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, আমরা জানি অক্সিডেশনে ইলেকট্রন বর্জন হয়। গেইন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশান। ইলেকট্রন যখন আসে তখন ধাতু রিডিউসড হয়, তো রিডাকশান মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে, রিডাকশান মানে কি? বিজারণ। তো এখানে অ্যান্সার কোনটা হবে? ইলেকট্রনের বর্জনই হচ্ছে অক্সিডেশন। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো। নেক্সট কি বলেছে দেখো, বলেছে ধ্বনির বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড এবং দূরত্ব হচ্ছে 17 মিটার। ধ্বনির ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এটা তো একটা কমন কোশ্চেন্স, আর আমার মনে হয় না যে এটা ফিজিক্সের কোনো কোশ্চেন্স, এটা নর্মাল কোশ্চেন্স। যে 340 মিটার সে যায় তোমার হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 340 সেকেন্ডে, তাহলে 17 মিটার সে কীভাবে যাবে? ইন্টু 17 ইকুয়ালি বেরিয়ে যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 20, তো 1/20, তার মানে কি 0.05ই হবে অ্যান্সার, এটা 05 সেকেন্ড। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম আমি? ইয়েস আর নো বলো। ক্লিয়ার? এটাই আমাদের উত্তর হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ম্যাথের কোশ্চেন্স মনে হচ্ছে আমার, ফিজিক্সের কোশ্চেন্স তো নয়, এটা ইজি কোশ্চেন্স, ভেরি ভেরি ইজি কোশ্চেন্স। 340 যদি 1 সেকেন্ডে যায়, 1 মিটার কত সেকেন্ডে যাবে? 17 মিটার কত সেকেন্ডে যাবে? যদি 17 কিলোমিটার দিত তাও একটা প্যাটার্ন হতো, কারণ আমরা কী করতাম, ইউনিটকে চেঞ্জ করতে হতো, সব ফিজিক্স চলে আসছে সেখানে। ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি যে এটা তো কোনোভাবেই না পিওর ম্যাথের কোশ্চেন্স। দেখছি পরের কোশ্চেন্স আছে কি না। আর দেখো কিডনি, হার্ট, তারপরে মানুষের মস্তিষ্কের যে পজিশন, মস্তিষ্ক তো মাথায় থাকে, বাট ওর কিছু ফর্ম আছে, সেগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এর উপর বেস করে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এক্সপেক্টেড কোশ্চেন্স এগুলো সবই বুঝতে পারছো যে আজকের যে ফার্স্ট শিফট ছিল তার উপর বেস করে দেওয়া। তো বক্ষ গহ্বরে নিচের কোন অঙ্গটি অবস্থিত? অ্যান্সার কী হবে তোমাদের? হুইচ অফ দ্য ফলোইং অর্গানস ইজ প্রেজেন্ট ইন চেস্ট ক্যাভিটি? চেস্ট ক্যাভিটিতে তোমাদের কোন অর্গ্যান অবস্থান করে? তুমি ভাবো যে আমাদের চেস্ট ক্যাভিটি অর্থাৎ আমাদের বক্ষ গহ্বর, তাতে কি অবস্থান করে? এটা হচ্ছে আমাদের চেস্ট ক্যাভিটি। কি অবস্থান করে এর মধ্যে বলো তো দেখি? এর থেকে সোজা কোশ্চেন আর হয়? এর মধ্যে কি অবস্থান করে? ফুসফুস অবস্থান করে রে বাবা। কি অবস্থান করে এর মধ্যে? আমাদের যে দুটো ফুসফুস আছে তারা এর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, ফুসফুস কিন্তু হৃৎপিণ্ড থেকে অনেক বড় হয়।
আর এরকম পজিশানে আমাদের অবস্থান করে হার্ট। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের অবস্থান হবে ফুসফুস। কোথায় গেল ফুসফুস? প্যানক্রিয়াস না, হার্ট না, তাও না, কিডনি তাও না, মনে হয় এগুলো একটা অপশান ছিল না। যদি হার্ট হয় তো হার্ট অপশানে হতে পারে, যদি হার্ট হয় না তো হার্ট অপশানে হতে পারে, কারণ হার্টও ঠিক অবস্থান করে একটু নিচের দিকে অবস্থান করে। তো হার্ট ক্যান বি দ্য অপশান, বেটার অপশান উইল বি ফুসফুস, বাট অ্যান্সারে নেই যেহেতু, তো আমরা এখানে হার্ট অ্যান্সার করে আসবো। যদি এরকম অপশান থাকে তো হার্ট আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলাম? ওকে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস তোমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি এইটা হচ্ছে আমাদের কোশ্চেন্স ছিল পুরো ফরমেশানে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন্স তোমাদের মাথায় আসে, যারা পরীক্ষা দিয়েছে আমাকে ট্রাই করো দেওয়ার, আমি চেষ্টা করছি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার। তো এই হচ্ছে তোমাদের থাকলো। তোমাদের টেলিগ্রাম লিঙ্কও আছে, তোমরা দেখবে নিচে, ঠিক আছে? তোমাদের যে টেলিগ্রাম লিঙ্ক সেটাও তোমাদের দেওয়া আছে, তোমাদের যে এর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেওয়া আছে, জয়েন করতে পারো। তোমরা আমাদের অ্যাপ লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ লিঙ্কে জয়েন করতে পারো। 69 রুপিসের যে তোমাদের যে মক টেস্টের কোর্স আছে সেটা তোমরা চাইলে নিতে পারো এখন। ওটা বেসিক্যালি মক টেস্টের কোর্স বলা হচ্ছে বটে, কারণ মক টেস্ট অবশ্যই দেওয়া আছে। তৎসত্ত্বেও আমরা ভাবছি এই মুহূর্তে যে প্রশ্নগুলো আমরা দিইনি ওটাকে আমরা ভিডিও সলিউশনই দেবো, কারণ এই মুহূর্তে মক টেস্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো আমরা কোশ্চেন অ্যান্সারিং তোমাদের রাখছি, আমরা বলে রাখছি যে এটা মক টেস্ট আছে ওর মধ্যে, বাট টোটালটা আমরা মক টেস্ট আকারে দেবো না। এরপর আমরা কোশ্চেন অ্যান্সারিং ফর্ম্যাটে, মানে যেমন কোশ্চেন্স করাচ্ছি তার সঙ্গে অ্যান্সার বলছি, মানে রিপ্লাই করে তোমাদের ডিসকাস করে বলে দিচ্ছি, এই ফর্ম্যাটে আমরা রাখবো, তাতে স্টুডেন্টের এই মুহূর্তে যখন এক্সামিনেশন আছে তখন বেটার কাজ করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই 69-এরটা নিতে পারো। এটা তোমাদের যেমনটা বললাম, এটা 2026 অগস্ট অবধি এর ভ্যালিডিটি থাকবে, তারপর কিন্তু তোমাদের এই কোর্সটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের মেন কোর্স এটা নয়, যারা মেন কোর্সে আছে তাদের এই কোর্স নেওয়ার দরকার নেই, কারণ তারা অটোমেটিক এইগুলো সব পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। মেন কোর্সের প্রাইসও কম আছে, চাইলে নিতে পারো, বাট মেন কোর্সে ভিডিও দেখার সময় এই মুহূর্তে নেই, আমি খোলাখুলি কথা বলি। ওকে, আর সেকেন্ড শিফট থার্ড শিফটের উপরে আমি তোমাদের আলোচনা করে দেবো এক্সপেক্টেড কোশ্চেন্স।